أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমাদের গতকালকের আলোচনার বিষয় ছিল ফৌজদারি কার্যবিধি আইনের ৬০ ধারা থেকে ৬৭ ধারা চতুর্থ অধ্যায়ের শেষ অংশ। আমরা ওইগুলো একটু রিভাইজ দেই। ৬০ ধারা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কিত বিষয় সম্পর্কে ব্যক্তিকে কি করতে হবে, পুলিশ অফিসারের নিকট, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। যদি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে। ৬১ দ্বারা হচ্ছে ২৪ ঘন্টার ভিতরে বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না, আর যদি রাখতে হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৭ ধারার আদেশ লাগবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৬২ ধারা হচ্ছে গ্রেফতারের সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। কি সম্পর্কে? যদি কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয় এবং তাকে যদি জামিন দেওয়া হয় সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন। ৬৩ দ্বারা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩টা লিখিত বিষয় ছাড়া উনি আসামিকে ছেড়ে দিবেন না। একটা হচ্ছে আসামির মুচলেকা, দ্বিতীয়ত হচ্ছে ম্যাজিস্ট্রেট যদি জামিন দেয় সেটা, আর তৃতীয়ত হচ্ছে ১৬৭ দ্বারা যদি আদেশ থাকে সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছেড়ে দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৬৪ দ্বারা হচ্ছে যদি পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হয় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে আটকের বা গ্রেফতারের আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ৬৫ দ্বারা যেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উনি পরোয়ানা দিতে ক্ষমতাবান সেই ক্ষেত্রে উনি উপস্থিত থাকিয়া যদি কোনো ব্যক্তিকে গ্রেফতারের আদেশ দেন সেই ক্ষেত্রে এটা কার্যকর করতে হবে বা করা যাবে বা উনি আদেশ দিতে পারবেন। ৬৫ দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের ৬৬ দ্বারা হচ্ছে পুলিশ হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে সেই ব্যক্তিকে অনুসরণ এবং গ্রেফতার করবেন ফৌজদারি কার্যবিধি আইনের ৬৬ দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের ৬৭ দ্বারা হচ্ছে যখন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে ৬৬ দ্বারা অনুসরণ করবেন সেই ক্ষেত্রে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭, ৪৮, ৪৯ ধারার বিধান ফলো করবেন। এই ছিল আমাদের গতকালকের ক্লাসের আলোচনার বিষয়। আজকের হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায়টা কি বিষয়? বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য পরোয়ানা সম্পর্কিত, আদালতে হাজিরে বাধ্য করার জন্য পরোয়ানা সম্পর্কিত অধ্যায় হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৬ষ্ঠ অধ্যায়। এটার দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮ ধারা হতে ৯৩ শর্ট হাইফেন গ ধারা পর্যন্ত। তাহলে ৬ষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু কি? আদালতে হাজিরায় বাধ্য করার জন্য পরোয়ানা সম্পর্কিত। এটা কিন্তু এমসিকিউ হবে, মনে রাখবেন। শর্টকাটে বলবো, যেখানে না বুঝবেন প্রশ্ন করবেন। প্রত্যেকটা দ্বারা আমরা সহজে বলার চেষ্টা করব, বলার পরে যদি আপনি না বুঝেন তাহলে প্রশ্ন করবেন যে এটা বুঝি নাই, তাহলে এটা আপনার ব্যাংকে বিস্তারিত বলে দেওয়া হবে। ৬৮ ধারার বিষয়বস্তু ফৌজদারি কার্যবিধি আইনে ৬৮ ধারা, এটার বিষয়বস্তু হচ্ছে সমনের ফরম। এইটুকু জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে বিষয়বস্তু। যদি না আসে সেক্ষেত্রে বলবেন সমনের ফরম। তাছাড়া এখন আপনার যখন বলবে যে সমন কি, সমন কি, তাহলে আপনার উত্তর দিতে হবে যে আদালত কর্তৃক লিখিতভাবে যে ২ প্রস্ত আদেশনামা ইস্যু করা হয় সাক্ষী, আসামি বা বাদী হাজির হওয়ার জন্য, এবং এটাতে কে স্বাক্ষর করেন? আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের অফিসার। আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের অফিসার কর্তৃক স্বাক্ষরিত যে ২ কপি লিখিত আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে। একবারে শর্ট। এটার বিষয়ে কোনো প্রশ্ন আছে? সমন কি? প্রশ্ন হচ্ছে সমন কি? আদালত কর্তৃক লিখিত, আদালতের বিচারক বা সুপ্রিম কোর্টের অফিসার কর্তৃক স্বাক্ষরিত যে ২ কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে। ৬৮-র ১ শেষ। এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ২-এ যাব। যাক, তাহলে আমরা ২-এ যাই। ফৌজদারি কার্যবিধি আইনে ৬৮-র ২। ৬৮-র ২-এ বলা হয়েছে সমন কে জারি করবেন? সমন জারি করবেন ৩ শ্রেণীর ব্যক্তি। প্রথমত পুলিশ অফিসার, দ্বিতীয়ত হচ্ছে আদালতের অফিসার, তৃতীয়ত হচ্ছে সরকারি কর্মচারী। এই ৩ শ্রেণীর ব্যক্তি সমন জারি করবেন। ৬৮-র ২-এ কারো কোনো প্রশ্ন আছে?
না থাকলে আমরা পরবর্তীতে অ্যাডভান্স হই। এখন এখানে এমসিকিউর একটা প্রশ্ন দেই, সরকারি কর্মচারী বলতে কাকে বোঝায়? পুলিশ অফিসার, চৌকিদার, দফাদার নাকি সকলেই? উত্তর হবে সকলেই হচ্ছে সরকারি কর্মচারী। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 69 ধারা। 69 ধারা কি? সমন কেমন করিয়া জারি করতে হয়? 69 ধারার বিষয়বস্তু হচ্ছে সমন কেমন করিয়া জারি করতে হয়। 69-এর 1-এ বলা আছে, যেই ব্যক্তির নামে সমন, ওই ব্যক্তিকে সমনের একটি কপি দিবেন, 2 কপির 1 কপি। যেই ব্যক্তির নামে সমন, ওই ব্যক্তিকে সমনের 2 কপির 1 কপি দিবেন এবং অপর কপিতে স্বাক্ষর নেবেন। 69-এর 1। 69-এর 2-এ বলা আছে, যাদের নামে সমন, অর্থাৎ 2 জন, 3 জন, 5 জন ব্যক্তির নামে সমন, সেই ক্ষেত্রে সমন জারিকারী অফিসার যদি প্রত্যেকের বলে যে আপনারা প্রত্যেকে অপর পৃষ্ঠায় স্বাক্ষর করেন, তাহলে প্রত্যেকে স্বাক্ষর করবে। এটা হচ্ছে 69-এর 2। 69-এর 3 হচ্ছে, যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের উপর সমন হয়, সেই ক্ষেত্রে ডাকযোগে সমনের 2 কপি ওই কোম্পানি, প্রতিষ্ঠান বা ম্যানেজারের নিকট প্রেরণ করবেন। যখন সমন ডাকটা পৌঁছাইব তখন থেকে এটা জারি হয়েছে বলে গণ্য হবে। 69-এর 3, কোম্পানি, প্রতিষ্ঠান, ম্যানেজারের নিকট যদি হয় বা সমিতিবদ্ধ কোম্পানি হয়, সেই ক্ষেত্রে কি করবে? ডাকযোগে যখন প্রেরণ করবে এবং ডাকটা যখন ওই এলাকায় গিয়ে পৌঁছাইবে, অর্থাৎ সাপোজ মনে করেন যে আমি সিলেটে আছি, সমনটা পাঠাইলাম কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রাম পোস্ট অফিসে যখন ডাকটা গিয়ে পৌঁছাইবে তখন থেকে সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। 69-এর 3, সংশোধিত 2025 অনুসারে 69-এর 4-এ একটা কোটেশন দেওয়া আছে, আদালত অন্যান্য পদ্ধতির পাশাপাশি নির্দেশ দিতে পারেন যে সমন আরো 4টা ভাবে জারি করা যাবে। একটা হচ্ছে এসএমএস, 2 নাম্বার হচ্ছে ভয়েস কল, 3 নাম্বার হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, 4 নাম্বার হচ্ছে ইলেকট্রনিক মেইল বা ইমেইল। এই 4টা ক্ষেত্রেও আপনি সমন দিতে পারবেন। এটা এখন আমাদের পুলিশের জন্য খুব একটা সহজ হয়েছে। এতদিন কি হয়েছে, আমরা কি হয়েছে, সমন নিয়ে তার বাড়িতে বাড়িতে ঘুরন লাগছে, তখন তারা না পাইলে একজনের কাছে দিতে হয়েছে বা বিভিন্ন সাক্ষীর মাধ্যমে দিতে হয়েছে। তখন আমরা কি করব, এখন 69-এর 4টা আমাদের পুলিশের জন্য সবচেয়ে ভালো হয়েছে। দেখা গেছে যেমন দুর্গম এলাকা, যেখানে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে যারা রাঙ্গামাটি চাকরি করেন তাদের অবস্থা তো আরো বেশি খারাপ। কারণ আমি রাঙ্গামাটি দীর্ঘদিন ছিলাম, এই জন্য রাঙ্গামাটির বিষয়টা আমি একটু বলতে পারি। 69-এর 4, এটার বিষয়ে 69-এর 1, 2, 3, 4-এর বিষয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে বলবেন, তাহলে আমরা নেক্সট ধারায় যাব। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা। আচ্ছা, ওই এটার আবার 68-এর একটা আলোচনা করি। যেমন যখন আপনারা মনে করেন যে সমনটা দেওয়া হয়েছে, আপনি কি করছেন, সমনে হাজির হন নাই, তাহলে আপনি দণ্ডবিধি আইনের 174 ধারা মোতাবেক আপনি অপরাধী হবেন। সমনে যদি আপনি হাজির না হন, সেই ক্ষেত্রে যাকে সমন দেওয়া হইলো সে যদি হাজির না হয়, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 174 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা। 70 ধারার বিষয়বস্তু কি? সমনে তলবে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে তারা যদি না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সমন জারি করতে হবে। এখন এটা আগে ছিল শুধু তার পরিবারের সাবালক পুরুষ পাইলে সেই পুরুষের নিকট সমনের 2 কপির একটি বুঝাই দিবেন এবং অপর কপিতে স্বাক্ষর নেবেন। 2025 সালের সংশোধন অনুসারে এটারে একটু মেল, অর্থাৎ যেখানে পুরুষ ছিল সেখানে এখন পুরুষ মহিলা উভয়টাই দেওয়া হয়েছে। অর্থাৎ যেই ব্যক্তির নামে সমন, সেই ব্যক্তির বাসার পুরুষ অথবা মহিলা, যে কোনো সাবালক পুরুষ অথবা মহিলার যে কোনো নিকট সমনের 2 কপি 1 কপি দিবেন, দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিয়ে আপনি জারি করলে সেটা জারি হয়েছে বলে গণ্য হবে। সত্তরের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 70-এর সংশোধন হয়েছে, একটা শব্দ পরিবর্তন হয়েছে। যেখানে আগে শুধু পুরুষ ছিল, এই পুরুষটা বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করে এখন পুরুষ অথবা মহিলা, অর্থাৎ পরিবারের সাবালক পুরুষ অথবা মহিলা হইলে সেই সব ক্ষেত্রে এটা জারি হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে,
হ্যাঁ, তাহলে এখন আমরা ফৌজদারি কার্যবিধি আইনের আহ, বুঝলাম না প্লিজ। পুরুষ মহিলা, হ্যাঁ এখন দুইজনই হবে। হ্যাঁ, হ্যাঁ সাবালক পুরুষ মহিলা যে কোনো ব্যক্তি হইলে তার নিকট দেওয়া যাবে। তারপরে বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭১ ধারা, যে ক্ষেত্রে আপনি ৭০ দ্বারা কি করতে পারছেন, পুরুষ অথবা মহিলার নিকট দিতে পারছেন। এখন বাসায় পুরুষও নাই মহিলা নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বাড়ির প্রকাশ্য স্থানে আপনি লটকাই দিবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন ৭১ দ্বারা। এর চেয়ে আর কি শর্ট আছে? ৭১ দ্বারা এর চেয়ে আর শর্ট বলতে কিছু নাই। অর্থাৎ যে ক্ষেত্রে তার বাড়ির পুরুষ এবং মহিলা পাওয়া না যায়, সেই ক্ষেত্রে তার বাড়ির প্রকাশ্য স্থানে লটকাইয়া সাক্ষীদের উপস্থিতিতে স্বাক্ষর নিয়ে চলে আসবেন, তাহলে এটা জারি হয়েছে বলে গণ্য হবে। ৭২ দ্বারা প্রজাতন্ত্রের কর্মচারী হইলে কি করবেন, প্রজাতন্ত্রের কর্মচারী হইলে সেই ক্ষেত্রে সে যে অফিসে কর্মরত আছে ওই অফিস প্রধান বরাবর সমনের ২ কপি প্রেরণ করবেন। উনি ৬৯ ধারার মতো, অর্থাৎ যেমন আরিফুলের নামে ২টা সমন গেছে ওনার অফিসে, ওনার কর্তৃপক্ষ ওনার ১ কপি দিবে, অপর কপিতে স্বাক্ষর নিয়ে এটা ফেরত পাঠাবেন। এটা হচ্ছে ৭২ ধারা। এখন এই যে সমনটা, এই সমনটা কার নিকট প্রেরণ করবে, উচ্চপদস্থ অফিসার। এমসিকিউ, সমন জারি করবেন যদি প্রজাতন্ত্রের কর্মচারীর নিকট সমন প্রেরণ করা হয়, তাহলে এই সমনটা কার নিকট প্রেরণ করা হবে, প্রজাতন্ত্রের কর্মচারী, তার অধস্তন কর্মচারী, নাকি তার ঊর্ধ্বতন কর্মচারী অফিসারের নিকট। এমসিকিউ, ইউনিট প্রধান সিনিয়র, অর্থাৎ যার নামে সমন দেওয়া হবে উনার ঊর্ধ্বতন অফিসার বরাবর প্রেরণ করবেন। এখন আমি এএসআই, আমার ঊর্ধ্বতন অফিসার সাব ইন্সপেক্টর থাকতে পারে, অথবা ইন্সপেক্টর স্যার থাকতে পারে, অথবা এসপি স্যার, ডিসি স্যার, অর্থাৎ যেই পদমর্যাদা থাকে, অর্থাৎ আমার র্যাঙ্কের সিনিয়র লোকের কাছে এটা প্রেরণ করবে, উনি আমাকে এটা দিবে, অর্থাৎ আমার সম র্যাঙ্কের লোকের কাছে বা আমার জুনিয়রের কাছে এটা পাঠাইলে হবে না। এমসিকিউ মাথায় রাখবেন। যদি রেলওয়ের কোন কর্মচারীর নিকট সমন জারি করতে হয়, তাহলে এটা কার নিকট প্রেরণ করবেন, রেলওয়ে কর্মচারীর যদি, রেলওয়ের যদি কোনো কর্মচারীর উপর সমান হয় তাহলে ওইটা কার নিকট প্রেরণ করবেন, রেলওয়ের ভারপ্রাপ্ত অফিসার, রেলওয়ের এসপি, নাকি রেলওয়ের ওই কর্মচারী বরাবর। না, রেলওয়ের এসপির বরাবর প্রেরণ করতে হবে। রেলওয়ের ক্ষেত্রে স্পেসিফিকলি যখন কোনো শব্দ আসে, স্পেসিফিকলি যখন কোনো শব্দ আসে তখন এই শব্দগুলো ক্যাচ করতে হবে। কারণ কি, এখন ডিজিটাল যুগ, আমাদের সিনিয়র স্যাররা মনে করেন যে সময়ে সময়ে ভাষা পরিবর্তন করেন, এবং বিশেষভাবে যে প্রশ্নগুলো হয় এগুলো ভাষ্য কেন্দ্রিক প্রশ্ন হয়। অতএব এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। আপনারা আমার সিনিয়র জুনিয়র বড় ভাই আছেন, সবার প্রতি একটাই অনুরোধ, যখনই যেটা পড়বেন এটার একটু মাথায় ক্যাচ করবেন। যদি না হয় তাহলে আমি সামান্য একজন আপনার এজ এ স্টুডেন্ট, অর্থাৎ আমিও ছাত্র, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমারে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে, কারণ শিকার কোনো শেষ নাই, শিকার কোনো শেষ নাই। অতএব আমিও শিখতে পারি। আর এখানে আপনারা এমনও স্টুডেন্ট আছেন যারা মনে করেন যে ক্লাস করানোর মতো ক্ষমতা আছে, কিন্তু আপনারা কি করতেছেন, আপনার সাহসে কুলাচ্ছে না বিধায় আপনি ক্লাস করতে পারতেছেন না, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা চাইবো যে ভবিষ্যতে যেন আমাদের এখান থেকেও একজন টিচার বাইর হয়। এই জানুয়ারির আজকে 4 তারিখের আমরা ক্লাসে এটা আশাবাদী যে আমরা আমাদের ক্লাস থেকেও ভবিষ্যতে টিচার হবে নাকি। ইনশাল্লাহ সবাই বলেন, সবার মনে জোর রাখবেন, এত পিছপা হন কেন। হ্যাঁ, বলতে হবে ইনশাল্লাহ যে আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই পারবো। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যার যার ধর্ম অনুসারে বলবেন যে ঠিক আছে আমার ভগবান যেই যেটা হয় সেটা উনি যদি চায় তাহলে অবশ্যই হবে। উচ্চপদস্থ অফিসারের ক্ষেত্রে করণীয় কি, এমসিকিউর ৭২ প্রশ্ন। উচ্চপদস্থ অফিসারের করণীয় কি, উচ্চপদস্থ অফিসার সমান পাইলে কি করবে, উনি নিজে রেখে দিবে নাকি এটা জারি করবে, উনি জারি করবে এবং প্রাপ্তি স্বীকার নিবে, যাতে সে অস্বীকার করতে না পারে যে আমি সমান পাই নাই।
জারি করবেন এবং প্রাপ্তি স্বীকার নেবেন। আমরা তো মানুষ, তাই না? আমরা তো অস্বীকার করতেই পারি যে আমি জিনিসটা পাই নাই। এই জন্য উনি জারি করবেন এবং প্রাপ্তি স্বীকার নিবেন যাতে সে অস্বীকার করতে না পারে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৩ দ্বারা স্থানীয় সীমার বাহিরে সমন প্রেরণ। স্থানীয় সীমার বাহিরে সমন প্রেরণ করতে গেলে কোথায় প্রেরণ করবেন? আদালতের নিকট নাকি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নাকি ম্যাজিস্ট্রেটের নিকট? হ্যাঁ, না, এটা পাঠাবেন হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট। কথা বোঝা গেল? এটা পাঠাবেন হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট। ম্যাজিস্ট্রেট, যেমন উদাহরণ দেই নাকি? যেমন রেদওয়ানুল করিম আছে চট্টগ্রাম, কোন থানা জানি, সীতাকুণ্ড থানা। চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় রেদওয়ানুল করিম বর্তমানে অবস্থান করতেছে। এখন সীতাকুণ্ড যদি চট্টগ্রাম আদালতে প্রেরণ করি তাহলে কি এটা হবে? হবে না, প্রেরণ করতে হবে সীতাকুণ্ড যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটের নিকট। সীতাকুণ্ড ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, সেই ম্যাজিস্ট্রেট এটা জারি করবেন। কথা বোঝা গেল? হুম, সঠিক, সঠিক। যেমন আপনার মনে করেন যে ৫০০-তে বলা আছে কি, যেমন মুন্সিগঞ্জের ম্যাজিস্ট্রেট কি করবেন, মুন্সিগঞ্জের যে ম্যাজিস্ট্রেট সেই ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। ৫০০-তে কিন্তু এগুলা স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ স্থানীয় সীমার বাইরে যখন কোনো সমন প্রেরণ করবেন সেটা কি করবেন, ওই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, আদালতে না কিন্তু, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ফৌজদারি কার্যবিধি আইনের ৭৩ দ্বারা। স্থানীয় সীমার বাহিরে সমন জারি ফৌজদারি কার্যবিধি আইনের ৭৪ দ্বারা। যখন কোনো সমন জারি করা হয়, এই জারিকৃত সমন প্রমাণ করবেন কিভাবে? আইনে বলা আছে যদি কোনো সমন জারি করা হয়, সাপোজ আরিফুল ইসলাম সমন জারি করছে, এখন আদালতে নির্ধারিত ধার্য তারিখে আরিফুল ইসলামের উচিত হইল উনি এই সমন জারির প্রমাণ নিয়ে আদালতে হাজির হওয়া, কিন্তু আরিফুল ইসলাম কি করলো, উনি অন্য একটা ব্যস্ততার কারণে উনি হাজির হইতে পারে নাই। তখন উনি এই যে সমন যে জারি করলো ২ কপির ১ কপি, অপর কপিতে উনি কি করবে, কৈফিয়ত লিখবে, অর্থাৎ এই সমনটা আমি আরিফুল ইসলাম যথাযথভাবে জারি করিয়া প্রাপ্তি স্বীকার সহকারে এটা আপনার বরাবর প্রেরণ করলাম। ভারপ্রাপ্ত কর্মকর্তা অগ্রবর্তী দিয়া এটা ধার্য তারিখের আগেই কোর্টে প্রেরণ করে দিবেন। তখন আদালত দেখবে কি যে এই যে সমনটা যে জারি হয়েছে এটা চূড়ান্ত প্রমাণ হচ্ছে এই যে সমন জারির যে লিখিত কৈফিয়ত আরিফুল ইসলাম দিলেন, এটার জন্য এটার লিখিত কৈফিয়তটা হচ্ছে সমন জারির প্রমাণ। বোঝা গেল? আর কোনো প্রশ্ন আছে সমনের? একবারে ৬৮ থেকে ৭৪ পর্যন্ত সমনের কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সমন জারির প্রমাণে, সরি, সমন জারিটা অর্থাৎ আপনি প্রজাতন্ত্রের কর্মচারী যেটা, এটা সমনের ক্ষেত্রে আপনি ৪৭১ দিবেন, আপনি জারিতে কিন্তু ৪৭১টা দিয়েন না। স্পেসিফিকলি উমো দিলে আপনি তো দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু একটা জিনিস কি, পিআরবির যে ব্যবহারটা, আপনি যদি সেই রকম এক্সপার্ট হন তাহলে ঠিক আছে,
যাক, ভালো একটা জিনিস মনে করছেন, আমি এখানে পিআরবিটা বলতে ভুলে গেছিলাম, সমানের পিআরবিটা 471টা বলতে ভুলে গেছিলাম, এই জন্য আপনারা বলছেন, এই জন্য ধন্যবাদ। যে স্পেসিফিকলি যেই ধারার সাথে পিআরবিটা যায়, কথা বোঝা যায়? স্পেসিফিকলি যেই ধারার সাথে পিআরবিটা ব্যবহার করা যায়, আমরা সেই ক্ষেত্রে পিআরবিটা ব্যবহার করব। যেখানে অল্প একটু হালকা টাচ আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, পিআরবি এর ব্যবহার থেকে আমরা দূরে থাকব। কারণ কি, পিআরবি এমন একটা জিনিস, যদি আপনি এটার মধ্যে আপনি ভালো করতে গিয়ে যখন আপনি একটা নোট দিবেন, সেই নোটে যদি আপনার ভুল হয়, নোটটা মানে কি, দৃষ্টি আকর্ষণ নাকি? যখন দৃষ্টি আকর্ষণের জন্য যখন আপনি একটা ধারা লিখবেন, সেই ধারাটা যদি আপনার ভুল হয়, তাহলে আপনার পুরো লেখাটাই বিফলে যাবে। কথা বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। না, আপনি যদি মনে করেন যে আমি শহীদ রকম স্মার্ট, আমি স্পেসিফিকলি 471 এর উটা আমি দিতে পারবো, সেই ক্ষেত্রে আপনি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি উ ক খ যদি ভাঙতে গিয়ে দেখা গেছে আপনি উর জায়গায় আপনি চ দিছেন, খ দিছেন, গ দিছেন, তাহলে কিন্তু আপনার পুরোটাই শেষ নাকি? সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ফৌজদারি কার্যবিধি 471, ওই যে পিআরবি 471 বিধিটা লিখে দিয়ে চলে আসবেন, তাহলে অন্তত আপনি কি করবেন, মার্কটা আপনি আশানুরূপ পাবেন। আর যদি আপনি স্পেসিফিকলি ক খ উ চ লিখতে যান, তাহলে কি হবে, যদি সামান্যতম আপনার ভুল হয়, সেই ক্ষেত্রে আপনার পুরোটাই শেষ। বোঝা গেল? হ্যাঁ, যদি আপনি ক খ উ চটা শতভাগ নিশ্চিত হন, সেক্ষেত্রে আপনি ক খ উ চটা দিবেন। আর যদি নিশ্চিত না হন, তাহলে শুধু আপনি মূল যে বিধি বা মূল যে ধারাটা আছে, সেই ধারাটা দিয়ে চলে আসবেন, তাও আপনি আশা করতে পারেন যে আপনি মার্কটা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন গ্রেপ্তারি পরোয়ানায় যাই নাকি? ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা হচ্ছে, হ্যাঁ রাজু আহমেদ বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন যাই ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা, গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট। গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট, গ্রেফতারি পরোয়ানা বলতে কি, যখন কোনো অভিযুক্ত ব্যক্তি বা আসামির বিরুদ্ধে আদালতের প্রিসাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত এক কপি লিখিত আদেশনামা ইস্যু করা হয়, তাকে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট বলে। রাজু আহমেদ কি কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, না যদি কিছু না বলার থাকে, তাহলে একটু কষ্ট করে আপনারা মিউট করে রাখবেন, কারণ একটা সাউন্ড আসলে পরে একটু ব্যাঘাত সৃষ্টি হয় আর কি। ঠিক আছে, তাহলে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা। এটার মূল বিষয়বস্তু কি, গ্রেফতারি পরোয়ানার ফরম। 75 ধারা মূল বিষয়বস্তুটা হচ্ছে গ্রেফতারি পরোয়ানার ফরম। এখন যদি আপনার প্রশ্ন আছে যে গ্রেফতারি পরোয়ানা বলতে কি বুঝেন, তাহলে আপনি লিখবেন যে আদালতের প্রিসাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক আসামির নাম, ঠিকানা, অপরাধের বিবরণ উল্লেখপূর্বক যে এক কপি আদেশনামা ইস্যু করা হয়, তাকে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট বলেন। সাথে যদি আপনি আরো সাজাইতে চান, তাহলে কি করবেন, স্বাক্ষরিত, শিলমোহর অঙ্কিত, এরকম আপনি মনে হয় যে যা ইচ্ছা তা মন মতো করে সাজাবেন। তবে মূল বিষয়টা হচ্ছে কোনো অপরাধী বা অভিযুক্ত ব্যক্তির নামে আদালতের ম্যাজিস্ট্রেট বা প্রিসাইডিং অফিসার যে এক কপি আদেশনামা ইস্যু করেন। এখানে কিন্তু আপনার এমসিকিউ আছে, এমসিকিউটা হচ্ছে কি, যে পরোয়ানা, গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর করেন কে, আদালতের বিচারক, হাইকোর্টের অফিসার, ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য, নাকি প্রিসাইডিং অফিসার? সেই ক্ষেত্রে আপনি কোনগুলো দিবেন?
না রে ভাই, আদালতের প্রিজাইডিং অফিসার এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য, আর সমনে স্বাক্ষর করা হচ্ছে আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের অফিসার। সমনে স্বাক্ষর করে আদালতের বিচারক এবং সুপ্রিম কোর্টের অফিসার, আর পরোয়ানায় স্বাক্ষর করে আদালতের প্রিজাইডিং অফিসার এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য, অর্থাৎ যে কোনো একজন ম্যাজিস্ট্রেট কি করে গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর করে। গ্রেফতারি পরোয়ানার পিআরবিটা কত রিদওয়ানুল করিম? 468। এটার সাথে কি আর কোনো পিআরবি যায়? না, গ্রেফতারি পরোয়ানা যখন জারি হবে সেই ক্ষেত্রে 315 দিবেন জারির ক্ষেত্রে। গ্রেফতারি পরোয়ানা যখন আপনি জারি করবেন সেই জারির ক্ষেত্রে আপনি 315 দিতে পারবেন, আর না হইলেও আপনার 468 মধ্যেই থাকতে হবে। বোঝা গেল? গ্রেফতারি পরোয়ানা কতক্ষণ বলবৎ থাকে? সুন্দর, এটা হচ্ছে এমসিকিউ। এটা হচ্ছে এমসিকিউ যে গ্রেফতারি পরোয়ানা কতক্ষণ বলবৎ থাকে? আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত, আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এবং আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আর যদি আসামি স্বেচ্ছায় গ্রেপ্তার না হয় সেই ক্ষেত্রে এটা বলবৎ থাকবে, অর্থাৎ আসামি পলাতক থাকলে সেটা বাতিল হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা। আমাদের ক্লাসটা আর সামান্য সময় আছে, সেই ক্ষেত্রে আমরা আচ্ছা আরো এক দুইটা দ্বারা আলোচনা করে তারপর আমরা রিভিশন দেবো, আবার রিভিশন দিয়ে তারপর ক্লাসটা শেষ করবো। কারণ যেহেতু আমরা এখন 40 মিনিটের একটা টাইম নিয়ে ক্লাস করি, সেই ক্ষেত্রে অল্প সময়ে যতটুকু মনে করেন যে বেশি আমরা ক্লাসটা করতে পারি আর কি, সেই হিসাবে। 76 ধারা হচ্ছে যদি আদালত জামিনযোগ্য কোনো পরোয়ানা ইস্যু করে সেই ক্ষেত্রে কার্যক্রম বা জামিনযোগ্য পরোয়ানা। 76 ধারা কি? যে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কি করতে পারে? যে জামানত নেওয়ার নির্দেশ দিতে পারে নাকি? জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কি করতে হবে? যখন কোনো ব্যক্তির নামে জামিনযোগ্য পরোয়ানা দেওয়া হয় এবং সে আদালতে হাজির না হয় সেক্ষেত্রে এটা বলবৎ থাকবে। আর জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় 4টা বিষয় উল্লেখ করতে হবে। 4টা বিষয় কি কি? জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, 4টা না 3টা? তিনটা বিষয় কি কি? জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ এবং আদালতে হাজির হওয়ার সময় নাকি? হ্যাঁ, তাহলে 3টা বিষয় উল্লেখ থাকতে হবে। কারণ আজকে ডিউটির কারণে মনে করেন যে আমারও ক্লাসটা রিভাইজ দেওয়া হয়েছে না, এই জন্য ভিতর থেকে অনেকগুলা বাদ যায় আর কি। কারণ ক্লাস করার আগে নিজেরা আগে ক্লাস করে একটু মনে করেন যে জ্বালাই করতে হয় আর কি, কারণ না হইলে তো ক্লাসে বলা যায় না। তাহলে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় 3টা বিষয় উল্লেখ থাকবে। একটা হচ্ছে জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ এবং আদালতে হাজির হওয়ার তারিখ। সেই বিষয়গুলা কি করবে? জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ থাকবে। যদি জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানায় উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কি করতে পারেন? তামিলকারী অফিসার তাকে জামিনে মুক্তি দিতে পারেন। না হলে কি জামিনে মুক্তি দেওয়া যাবে? জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা যদি উল্লেখ না থাকে তাহলে কি জামিন দেওয়া যাবে? দেওয়া যাবে না। না, জামিনে উল্লেখ যদি পরোয়ানায় জামিনযোগ্য না হয়ে থাকে সেক্ষেত্রে জামিন দেওয়া যাবে না। আর যখন আপনি কোনো আসামির কাছ থেকে মুচলেকা নিবেন
সেই মুচলেখাটা অবশ্যই অবশ্যই পরোয়ানার সাথে কি করবেন, আদালতে প্রেরণ করবেন। এই হলো ৭৬ দ্বারা মোট ৩টা বিষয়। প্রথমত হচ্ছে আদালত যদি জামিনযোগ্য করে থাকে সেক্ষেত্রে আপনি জামিন দিবেন। ৭৬-এর ১, ৭৬-এর ২ হচ্ছে জামিনের যেসব বিষয়গুলো উল্লেখ থাকবে, জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ এবং আদালতে হাজিরের তারিখ। ৩ নম্বরে বলা হয়েছে আপনি যে মুচলেখা নিয়ে আসামিকে জামিন দিবেন সেটা অবশ্যই আদালতে প্রেরণ করবেন পরোয়ানার সাথে ৭৬ দ্বারা। তাহলে আমরা এখন এখানে আজকের মতো থাকি, তারপরে আগামীকালকে আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচায় রাখতে হলে ৭৭ থেকে শুরু করে একবারে ৮৫-৮৬ পর্যন্ত চেষ্টা করবো যে আগামীকালকে আমরা এই অধ্যায় শেষ করার জন্য। তাহলে আজকে আমরা পড়লাম প্রথমে ফৌজদারি কার্যবিধি ৬৮ দ্বারা কি বলছে, সমন কারে বলে বা সমনের ফরম কি, পিআরবি ৪৭১ বিধি। সমন হচ্ছে আদালত কর্তৃক আদালতের বিচারক বা সাদেক রাঙ্গামাটি সাদেক, হ্যাঁ, আদালতের সমন হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮ দ্বারা পিআরবি ৪৭১ বিধি আদালতের বিচারক বা সুপ্রিম কোর্টের অফিসার কর্তৃক আসামি, বাদী, সাক্ষী নাম, ঠিকানা উল্লেখপূর্বক নির্ধারিত তারিখ এবং সময় আদালতে হাজির হওয়ার জন্য যে ২ কপি আদেশনামা ইস্যু করেন তাকে সমন বলে। এখন যখন আপনি এটা সাজাইতে যাবেন এর মধ্যে স্বাক্ষরিত, শিলমোহরিঙ্কিত, তখন আপনি দিবেন, কিন্তু আপনার মূল হেডেনটা মনে রাখতে হবে, তাহলে জিনিসটা আপনার সহজ হবে। ৬৮ দ্বারা। ৬৯ দ্বারা হচ্ছে সমন কিভাবে জারি করতে হবে। সমন কিভাবে জারি করতে হবে, যেই ব্যক্তির নামে সমন তার সমনের ২ কপির ১ কপি দিবেন। এটা কিন্তু এমসিকিউ, যে সমনের কয় কপি দিতে হয়, তখন আপনারা দিল ১ কপি, ২ কপি, ২ কপির ১ কপি, তখন আপনি অবশ্যই লিখবেন যে সমনের ২ কপির ১ কপি দিতে হবে আর অপর কপিতে স্বাক্ষর নেবেন। ২ হচ্ছে যে যাদের উপর সমন তাদের প্রত্যেকের কাছ থেকে চাইলে আপনি অপর কপিতে স্বাক্ষর নিতে পারবেন। ২ কপির ১ কপির অপর পৃষ্ঠায় অবশ্যই স্বাক্ষর নিতে পারবেন বা নিবেন। ৬৯-এর ২। ৬৯-এর ৩ হচ্ছে যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠানে হয় তাহলে ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের ম্যানেজার বা অফিস ম্যানেজার বা কোম্পানির সত্তায়িত প্রতিষ্ঠানের নিকট আপনি ডাকযোগে প্রেরণ করতে পারবেন। ডাকটা যখন ওই এলাকায় গিয়ে পৌঁছাবে তখন এটা জারি হয়েছে বলে গণ্য হবে। একবারে শর্টকাট। আপনি সিলেট থেকে ডাকটা কই পাঠাইছেন, ঢাকা পাঠাইছেন, ঢাকা পোস্ট অফিস যখন গিয়ে ডাকটা পৌঁছাইব তখন এটা সমনটা জারি হয়েছে বলে গণ্য হবে। ৬৯-এর ৩। ৭০ দ্বারা হচ্ছে তার যেই ব্যক্তির সমন সে যদি না থাকে তাহলে তার পরিবারের সাবালক পুরুষ অথবা মহিলার নিকট সমনের ২ কপির ১ কপি দিবেন এবং অপর কপিতে স্বাক্ষর নেবেন। ৭০। ৭১ দ্বারা হচ্ছে যদি তার বাড়িতে কাউরেই পাইলেন না সেই ক্ষেত্রে কি করবেন, তার বাড়ির প্রকাশ্য স্থানে সাক্ষীর উপস্থিতিতে সমনের ২ কপির ১ কপি টানাই দিবেন এবং অপর কপিতে সাক্ষীদের স্বাক্ষর নেবেন। ৭১। ৭২ হচ্ছে প্রজাতন্ত্রের, বুঝি নাই, ও আচ্ছা। ৬৯-এর ৪ হচ্ছে শর্ট মেসেজ, অর্থাৎ SMS, MMS, ভয়েস কল অথবা ইমেল, যেটা হচ্ছে ডিজিটাল যুগ আর কি, অর্থাৎ আপনি এখন ফোন করে জানাই দিলেন যে আপনার নামে একটা সমন আইছে, আপনি একটু নিয়ে যাবেন, তার যে নাম্বারে জানাইছেন ওই নাম্বারটা নোট করে দিবেন। এটা হচ্ছে ৬৯-এর ৪। ৭০ হচ্ছে পুরুষ এবং মহিলা সাবালক। ৭১ হচ্ছে কাউরেই পাইলেন না সেই ক্ষেত্রে কি করবেন, সাক্ষীর উপস্থিতিতে লটকাই দিবেন। ৭১। ৭২ হচ্ছে যখন প্রজাতন্ত্রের কর্মচারীর হয় তাহলে তার অফিস প্রধানের নিকট প্রেরণ করবেন। উনি কি করবেন, ৬৯ ধারার মতো করে এটা জারি করে দেবে এবং প্রাপ্তি স্বীকার নেবে যাতে সে অস্বীকার করতে না পারে। ৭২। ৭৩ হচ্ছে স্থানীয় সীমার বাইরে যখন সমন প্রেরণ করবেন সে যে এলাকায় বসবাস করে ওই এলাকার ম্যাজিস্ট্রেটের নিকট সমন প্রেরণ করবেন। স্থানীয় সীমার বাইরে সমন প্রেরণ। ৭৩। ৭৪ দ্বারা হচ্ছে সমন জারির প্রমাণ। সমন জারির প্রমাণ কিভাবে নিরূপণ করতে হয়, সমন যখন জারি করলেন সেই জমানে অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকারের ভিত্তিতে জারিকারী অফিসার যে এফিডেভিট বা কৈফিয়ত লিখে আদালতে প্রেরণ করেন তাহাই সমন জারির প্রমাণ হিসেবে গণ্য হবে।
এটা কিন্তু লিখিত প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সমন জারির প্রমাণ আলোচনা করুন। ৭৪-এর ৭৫-এ পড়লাম আমরা গ্রেফতারি পরোয়ানা কি বুঝেন? গ্রেফতারি পরোয়ানা হচ্ছে কোন আসামির বা অভিযুক্তের নাম, ঠিকানা, অপরাধের বিবরণ উল্লেখপূর্বক আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত যে এক কপি লিখিত আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট বলে। এটা বলবৎ থাকবে কতদিন? তামিল না হওয়া পর্যন্ত, আসামি হাজির না হওয়া পর্যন্ত বা আদালত কর্তৃক বাতিল না হওয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে। ৭৫ দ্বারা পিআরবি 468 বিধি। আর যখন আপনি জারি করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি পিআরবি 315 বিধি ব্যবহার করবেন। ৭৬ দ্বারা হচ্ছে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা হইলে সেক্ষেত্রে জামিনদারের নাম, জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ এবং আদালতে হাজির হওয়ার তারিখ উল্লেখ থাকবে। সেই ক্ষেত্রে তামিলকারী অফিসার কি করতে পারবেন? জামিন দিতে পারবেন। আর যদি সেই জামিনের কথা উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না। আর যদি তার নিকট থেকে কোনো মুচলেখা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? মুচলেখাটা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করবেন।